দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র ২ দিন। ভোটের মাঠে প্রার্থীরা চালিয়েছেন জমজমাট প্রচারণা। ৫১টি দলের স্বতন্ত্র প্রার্থী সহ নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা ২,০০০-এর কাছাকাছি। আসন জুড়ে ভোটের অঙ্ক কষছেন বড় দল ও জোটের প্রার্থীরা। এরই মধ্যে নির্বাচনী সহিংসতা বাড়তি উদ্বেগের কারণ হয়েছে। ভোট ঘিরে সরকার কতটা প্রস্তুত, কিংবা চ্যালেঞ্জ কি রয়েছে তাদের সামনে, এসব প্রশ্নের উত্তর খুঁজতে চাই রিন প্রেজেন্টস ভোটের লড়াইয়ের আজকের আয়োজনে। স্টুডিওতে দুজন অতিথিকে আমি আজ আমন্ত্রণ জানিয়েছি। আমার সঙ্গে রয়েছেন ব্যারিস্টার আবু সায়েম, বিএনপি চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য। সায়েম ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে ভোটের লড়াই। একই সঙ্গে আমার সঙ্গে রয়েছেন ডক্টর বারেক কায়সার, ডিজিটাল লিটারেসি বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক, যোগাযোগ ও গণমাধ্যম শিক্ষা, ইউডা। সেখান থেকে এসছেন ডক্টর বারেক কায়সার। আমন্ত্রণ জানাচ্ছি রিন প্রেজেন্টস ভোটের লড়াইয়ে আজকে। দর্শক, এই আয়োজনে আপনাদের সঙ্গে রয়েছে আমি রুবায়েত হাসান। শুরুতে একটু ব্যারিস্টার আবু সায়েম আপনার কাছে আসতে চাই। একদম টান টান উত্তেজনা। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে রয়েছি, ২ দিন বাকি রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের। এই মুহূর্তে এসে আপনি স্বস্তি, আতঙ্ক, আশঙ্কা কি দেখছেন নির্বাচন ঘিরে? বড় দলগুলোর প্রচারণাও শেষ করে ফেলেছে। আমি একটা ভোটের উৎসব দেখতে পাচ্ছি, কিন্তু একই সঙ্গে কিছুটা আশঙ্কা তো কাজ করে। যে কোনো নির্বাচনের প্রারম্ভেই দেখা যায় যে কিছুটা আশঙ্কা কাজ করে, কিছুটা ভয় কাজ করে যে নির্বাচনটা সুষ্ঠু হবে কিনা, নির্বাচনটা নিরপেক্ষ হবে কিনা, এসব তো আছেই। কিন্তু একই সময়ে আমার সন্তুষ্টিটাও আছে যে যতটা সহিংসতার কথা বলা হয়, যতটা আপনার বিভিন্ন ধরনের ক্ষতিপূর্ণ সমস্যার কথা বলা হয়, সেগুলো হয়তো এখন পর্যন্ত নেই। আমরা আশা করছি যে একটা ভালো ভোট উৎসব হবে এবং আমাদের যারা ভোটার তারা নিরপেক্ষভাবে তাদের যে ইচ্ছে সে অনুযায়ী ভোটটা প্রদান করতে পারবেন। সুতরাং ১২ তারিখের দিকে তাকিয়ে আছি এবং আশা করছি চমৎকার একটা ভোটের মাধ্যমে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ফিরে যেতে পারবো। কিন্তু এই কাঙ্ক্ষিত যে গণতান্ত্রিক পন্থা, সেই গণতান্ত্রিক ধারাবাহিকতায় বাংলাদেশ আসুক, এটি তো সব বড় রাজনৈতিক দল, জোট তারা তাদের নির্বাচনী ক্যাম্পেইনে যা বললেন তাতে আমরা দেখলাম যে সেগুলো রয়েছে। কিন্তু মাঠ প্রশাসন, যারা নির্বাচনটি পরিচালনা করবেন, সরকারের যে চ্যালেঞ্জগুলো, এই মুহূর্তেও তো অনেক চ্যালেঞ্জ রয়েছে। মানুষের কাছে কি সেই বার্তা পৌঁছানো গেছে যে ভোটটা উৎসব মুখর হতেই চলেছে? আমি এটাকে ঠিক এতটা কঠিনভাবে ভাববার চেষ্টা করব না, কারণ হচ্ছে এখনো 2 দিন বাকি। এই সময়টার ভেতরও মানুষের যে মাইন্ডসেটটা আছে সেটি হচ্ছে ভোটটা প্রয়োগ করবার। অবশ্যই প্রশাসন নিয়ে কিছু কথা আছে। আমরা আজকেও বিভিন্ন রিপোর্টে দেখেছি যে প্রশাসনের অনেক জায়গাতে এক শ্রেণীর লোক আছে যারা হয়তো সুষ্ঠু ভোট কিংবা নিরপেক্ষ ভোটের অন্তরায় হতে পারে, কিন্তু সেটা হচ্ছে একটা আশঙ্কার বিষয়। যখন আমরা জনগণের কাছে যাব, ভোটারদের কাছে যাব, তারা কিন্তু বিশ্বাস করছে বা তারা কিন্তু আশা করছে যে তারা ভোটটা প্রয়োগ করতে পারবে। তো এই বার্তাটা হচ্ছে এখন দলীয়ভাবে, জোটগতভাবে যারাই এই নির্বাচনে অংশগ্রহণ করছে, তারা তাদের যেই সমর্থকরা আছে কিংবা সাধারণ জনগণ আছে তাদেরকে আশ্বস্ত করবার চেষ্টা করছে যে ভোট কেন্দ্রে যেতে হবে, ভোটটা প্রয়োগ করতে হবে, এবং যে কোনো ধরনের অনিয়ম কিংবা অসঙ্গতিপূর্ণ কোনো কিছু যদি দেখা যায় সেই বিষয়ে জনগণ যেন সচেতন থাকে, অবশ্যই অহিংসভাবে, সেটাও কিন্তু সোচ্চারভাবে বলা হচ্ছে। সুতরাং আমি মনে করি যে বার্তাটা আমাদের যারা ভোটার, আর দেখুন আমরা কিন্তু একটা নির্বাচন সত্যিকার অর্থে পাচ্ছি বহু বহু বছর পরে। সুতরাং যারা ভোটার আছেন তাদেরও কিন্তু মাইন্ডসেটে অনেক পরিবর্তন আছে। মানসিকভাবে আজ থেকে 20 বছর আগে ভোটাররা যেমন ছিল, আজকের দিনের ভোটাররা কিন্তু তা না। এবং ইনফরমেশনের যে জগৎ, সেই জগৎটাও কিন্তু আমাদের একেবারে এখন হাতের মুঠোয়। সুতরাং একটা কিছু ঘটলে একজন ভোটার কিন্তু জানতে পারছে কি হচ্ছে গোটা বাংলাদেশি। সেই বার্তাটা আমি মনে করি যে ভোটাররাও তাদের যে সচেতনতা সেটাকে অ্যাপ্লাই করবে এবং তারা সঠিকভাবে সেটাকে কাজে লাগাবে। সেক্ষেত্রে সুন্দর একটা নির্বাচন হবার ক্ষেত্রে আমি মনে করি আমরা যদি সকলে, সেটা রাজনৈতিক দলগুলো, সাধারণ জনগণ, প্রশাসন মিলে একসাথে কাজ করি, তাহলে সেটা সম্ভব। নিশ্চয়ই। ডক্টর বারেক কায়সার, আপনার কাছেও আমি একটি বিষয় জানতে চাই। যেমনটা আবু সায়েম বলছিলেন যে দীর্ঘদিন পর একটা প্রজন্ম তো ভোটই দিতে পারেনি, বলা যায় 1.5 দশকের অপশাসন ছিল। তারপরে আমরা এখন অন্তর্বর্তীকালীন সরকারের সামনে চ্যালেঞ্জও রয়েছে, বেশ কিছু 18 মাস পর ভোট দিয়েছে এবং এই যে ভোটের সেটিরও খুব কম সময় বাকি রয়েছে। এর মধ্যে অনেকটা ঝুঁকিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি যে এক একজনের বিরুদ্ধে এক একজনের বিষোদ্গার এবং এআই এর ব্যবহার হচ্ছে। এগুলোও তো এক ধরনের বার্তা দিচ্ছে, আবার ভোটারের সচেতনতাও রয়েছে। সব মিলিয়ে প্রচার মাধ্যম হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি দলগুলোর তৎপরতা কেমন দেখছেন? সেটি ভোটে প্রভাব ফেলে কিনা, বা মানুষ কতটা সচেতন? ধন্যবাদ। দেখেন সাইম ভাই যেটা বলছিলেন যে
গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব হচ্ছে যে নির্বাচন, এবং এই নির্বাচন কিন্তু শুধু ভোটের লড়াই না, এই নির্বাচন তথ্যেরও লড়াই। এবং যেটি আপনি বলছিলেন যে সোশ্যাল মিডিয়ার এই সময়টাতে পুরো দুনিয়াতেই আসলে আপনার একটা টার্ম আছে, ইনফোডেমিক একটা টার্ম আছে, যে তথ্যের একেবারে অবাধ জোয়ার সব দিক থেকে। এখন হচ্ছে যে এই তথ্যের সঙ্গে কিন্তু অনেক অপতথ্যও আসে। এখন এই অপতথ্যগুলো কীভাবে আসলে ফেস করবে, এটা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ। দেখেন, বাংলাদেশের একেবারে প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে একেবারে শহর, সব জায়গায় কিন্তু মানুষ ইন্টারনেটের কিন্তু একদম সব জায়গায় ইন্টারনেট আছে, এবং মানুষের হাতে আছে স্মার্টফোন। এবং বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী আছে 7,50,00,000। দেখেন আপনি সংখ্যাটা কত বড়, 7,50,00,000। কিন্তু আমাদের যেই অপতথ্যের জন্য যে বিভিন্ন ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রয়েছে বেসরকারিভাবে, কিংবা বাংলাদেশের প্রথম সারির যে গণমাধ্যমগুলো রয়েছে, তারাও কিন্তু আলাদাভাবে ফ্যাক্ট চেক করার চেষ্টা করছে। এবং তারা এবং ফ্যাক্ট চেক প্রতিষ্ঠানগুলো মিলে শুধুমাত্র 50 লক্ষ মানুষের কাছে যেসব ফেক নিউজ আসে সেগুলো খণ্ডন করার সুযোগ পাচ্ছে। তার মানে বাকি 7 কোটি মানুষ কিন্তু ফেক নিউজ তারা দেখছে। এখন দেখার পরে তাদের মধ্যে যেহেতু ডিজিটাল লিটারেসি বা মিডিয়া লিটারেসি নিয়ে আমাদের বাংলাদেশে একাডেমিক জায়গায় যেহেতু কাজ নেই, যার কারণে মানুষ যদি বিলিভ করে সেই ফেক নিউজগুলো, সেই অপতথ্যগুলো বা সেই বিভ্রান্তমূলক তথ্যগুলো যদি তারা বিশ্বাস করে, তাহলে কিন্তু ভোটের মাঠে কিন্তু সেটি বড় ধরনের একটা প্রভাব পড়ে ভোটারদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। আর আপনি জানেন যে ইলেকশন মানে হচ্ছে যে প্রতিযোগিতা, এবং প্রতিপক্ষ চায় তার যে প্রতিপক্ষ আছে, তার যেই প্রতিপক্ষ, তারা চায় যে তাদের নেতিবাচক বিষয়গুলোকে বা ইনিয়ে বিনিয়ে তথ্যকে অপতথ্য হিসেবে নানাভাবে আপনার সসি করে উপস্থাপন করার জন্য। আসলে আমার কাছে মনে হচ্ছে দিন শেষে যেহেতু আনুষ্ঠানিকভাবে প্রচারণা ইতিমধ্যে শেষ হয়েছে, আগামী ইলেকশন পর্যন্ত 2 দিন আমার কাছে মনে হয় সোশ্যাল মিডিয়া আসলে যেই পক্ষের দখলে থাকবে, ভোটের মাঠে আসলে অনেকটা বলা যায় একটা বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আমি মনে করছি। কারণ আপনি জানেন এখনকার যেই জেনজি বলি বা ইয়াং জেনারেশন বলি, কিংবা একেবারে সিনিয়র সিটিজেন যারা রয়েছে, তাদের হাতে কিন্তু স্মার্টফোন আছে, এবং তারাও কিন্তু অনেকটা সময় ধরে কিন্তু তারা এই সোশ্যাল মিডিয়াতে থাকে এবং ডিজিটাল ডিভাইসের সঙ্গে আসলে থাকে। এবং যেহেতু ইলেকশনকে কেন্দ্র করে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে, এবং তাদের হাতে আসলে এই সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেট, এটি আসলে আমার কাছে মনে হয় একটা অবারিতভাবে এই যে সোশ্যাল মিডিয়া ব্যবহারের যে বিষয়টি রয়েছে, আপনি বলছেন যে এটি তো তাহলে উদ্বেগেরও এক ধরনের কারণ হতে পারে। 2 দিনের কথা বললেন আপনি। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়গুলোতে যেই নির্বাচনগুলো হয়েছে, ছাত্র সংসদ নির্বাচন, সেখানে একদম খোলাখুলি বলা হয়েছে বট বাহিনী ব্যবহার করে একের বিরুদ্ধে অপরের বিষোদ্গার প্রচারণা দেখেছি। তাহলে কি বলা যায় যে ঝুঁকিপূর্ণ একটা পরিবেশ ভোটের আগ মুহূর্তে একটা বার্তা দিচ্ছে? দেখেন, ইলেকশন কমিশন এবং বাংলাদেশ সরকার কিন্তু ইতিমধ্যে কিছু ইনিশিয়েটিভ ইতিমধ্যে তারা নিয়েছে। যেমন ধরেন, তারা মেটার সঙ্গে ইতিমধ্যে তারা যোগাযোগ করেছে, একাধিক বৈঠক করেছে। সেখানে তারা বলেছে ইলেকশনে তারা আশঙ্কা করছেন যাতে বট বাহিনীগুলো নির্বাচনে নানা ধরনের সহিংসতা উৎপাদন, সহিংসতা উস্কে দেওয়ার জন্য এবং ভোটারদেরকে বিভ্রান্ত করার জন্য নানা ধরনের অপতথ্য ছড়াবে, এবং সেসব অপতথ্য যাতে দ্রুত মেটা সরিয়ে দেয় সে ব্যাপারে কিন্তু তারা জানিয়েছে। এবং যেসব ফেসবুক অ্যাকাউন্ট থেকে বা পেজ থেকে বা গ্রুপ থেকে সেগুলো ছড়ানো হয়, সেই অ্যাকাউন্টগুলো বা পেজগুলো যাতে দ্রুত অপসারণ করে দেয় মেটা, এই ধরনের কিন্তু ইতিমধ্যে একাধিক বৈঠকে বলেছে। এর বাইরে ইলেকশন কমিশন এবং বাংলাদেশের যেই আপনার প্রেস প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের যে প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ পিআইবি আছে, তাদের সমন্বয়ে এবং বাসস এবং বিটিআরসির সমন্বয়ে কিন্তু একটি যৌথ সেল গঠন করা হয়েছে, যেখানে দ্রুত এই ধরনের অপতথ্যগুলো বা গুজবগুলো যারা ছড়ায় সেগুলো দ্রুত যাতে খণ্ডন করা যায়। এবং সবচেয়ে বড় ধরনের চ্যালেঞ্জ যেটা হয় ইলেকশনের দিন বা ইলেকশনের আগে, দেখা যায় যে কোনো প্রার্থীর ভুয়া আপনার ভিডিও দিয়ে ডিপফেক ভিডিও তৈরি করে দেখানো হয় যে সে প্রার্থিতা প্রত্যাহার করেছে বা অমুক প্রার্থীকে আপনার নির্বাচনে সমর্থন দিয়েছে। এবং দ্রুত সময়ের মধ্যে কিন্তু সেটি আসলে অফিসিয়ালি খণ্ডন করা অনেক টাফ। সেক্ষেত্রে যদি সাধারণ ভোটাররা যদি আপনার ইলেকশন কমিশন কিন্তু আরও কিছু ইনিশিয়েটিভ নিয়েছে, আমি দেখেছি তাদের সোশ্যাল মিডিয়া পেজ এবং তাদের ওয়েবসাইট, এবং তারা কিন্তু আপনার আমাদের যে প্রথম সারির যে গণমাধ্যমগুলো রয়েছে সেখানে কিন্তু তারা বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে বিজ্ঞাপন প্রকাশ করেছে এই ফেক নিউজ ঠেকানোর জন্য। আমার কাছে মনে হয় তাদের নানা ধরনের ইনিশিয়েটিভ আছে। তবে আমি যেটি আগেই বলছিলাম যে আমাদের সাধারণ মানুষের মধ্যে কিন্তু মিডিয়া লিটারেসি বা ডিজিটাল লিটারেসি নেই, যার কারণে তারা যদি বিশ্বাস করে, এবং সেক্ষেত্রে জনগণের আসলে আরও বেশি সচেতন হতে হবে বলে আমি মনে করছি। নিশ্চয়ই, আমরা তো দেখতেই পাচ্ছি যে এআই এর যে ভিডিওগুলো বানানো হচ্ছে, গ্রামের মানুষ বা যারা স্বল্প শিক্ষিত তারা এটাকে বিশ্বাস করে বসে রয়েছেন। ভোটের লড়াই রিল প্রেজেন্সে রয়েছি আজ আমরা। আমার সঙ্গে মাঠ পর্যায়ের 2জন প্রার্থী
যোগ দেবেন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ঝিনাইদহ 2 আসন থেকে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী স্বাগতুল ইসলাম হিমেল। স্বাগতুল ইসলাম হিমেল, আপনি ভোটের মাঠে শেষ মুহূর্তে প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন? ভোটের তো খুব কম সময় বাকি রয়েছে। যেটা বাস্তবতা সেটা হলো যে আমরা বাহ্যিকভাবে যেই তৎপরতা দেখছি আর কি, আমরা প্রশাসনকে আমরা তৎপর দেখতে পাচ্ছি, কিন্তু প্রথম থেকেই এই ইলেকশন সম্পর্কে যেই মতামতটা বা যেই চিন্তাটা আমাদের ভিতরে বিরাজ করছে, শুধুমাত্র প্রার্থীর ক্ষেত্রে নয়, সেটা সাধারণ জনগণের ভিতরেও এই জিনিসটা কাজ করছে যে বর্তমানে যে প্রশাসনিক কাঠামো, বিশেষ করে জুলাই পরবর্তী সময়ে বর্তমানে যে প্রশাসনিক কাঠামো রয়েছে, এই কাঠামো অন্য গোষ্ঠীর প্রতি দায় দিচ্ছে। যে আপনি যদি স্পেসিফিক ভাবে বলেন যে বিএনপির এই ধরনের মতামত আছে যে তারা বলছে যে বর্তমান প্রশাসন জামাত পরিচালিত, আবার জামাত কিন্তু বলছে যে বর্তমান প্রশাসন বিএনপি পরিচালিত। আবার একটা বড় অংশ বলছে যে বর্তমানে যে প্রশাসনিক কাঠামো আছে, এই প্রশাসনিক কাঠামোর সাথে আওয়ামী লীগের খুব ঘনিষ্ঠ সম্পৃক্ততা রয়েছে। কিন্তু বাস্তবতাটা হচ্ছে যে আমরা বাহ্যিকভাবে প্রশাসনের এক ধরনের তৎপরতা দেখতে পাচ্ছি, বা একটা তথাকথিত সুষ্ঠু ইলেকশন পরিচালনার জন্য যেটা যেটা প্রয়োজন সেই ধরনের তৎপরতা দেখতে পাচ্ছি। কিন্তু তারপরেও যেই দ্বন্দ্ব বা সন্দেহের জায়গাটা, বিশেষ করে হচ্ছে বর্তমানের এই নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এর যে বিষয়টা, এই জায়গাটাতে আসলে অনাস্থার জায়গা। আপনি যদি ব্যক্তিগতভাবে আমার কাছে জিজ্ঞেস করেন, তাহলে যেটা বলবো সেটা হচ্ছে প্রশাসনের প্রতি অনাস্থার জায়গাটা এখনো বিদ্যমান, এবং বিশেষ করে ভোটের নির্বাচনের দিন এবং নির্বাচনের ফলাফল সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে, সেখানে প্রশাসনের প্রতি অনাস্থা বিদ্যমান রয়েছে আর কি। নিশ্চয়ই আপনার ভোটের মাঠ থেকে সবশেষ যে তথ্যগুলো আপনি জানানোর চেষ্টা করলেন সেটি বোঝা গেল। একটু ব্যারিস্টার আবু সায়েম, আপনার কাছে আসতে চাই। যখন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলো সরকার, তারপর থেকে বলা যায় যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, অনেকগুলো খুন খারাপির ঘটনা ঘটেছে। আপনি জানবেন রাজধানী থেকে একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত, এমনকি প্রার্থীও নিহত হয়েছেন। সব মিলিয়ে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাও এক ধরনের বক্তব্য দিয়েছেন যে অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে, সেগুলোর ব্যবহার হবে না, এমন বক্তব্য নিশ্চয়ই আপনার সামনে এসেছেন। আমি একটু জানতে চাই যে এই মুহূর্তে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় রয়েছে, সেটি ভোটের পরিবেশকে সহায়তা করছে কিনা? শঙ্কার জায়গাটা যেখানটাতে, সেটা হচ্ছে যে মাঠে অনেক অস্ত্র ছিল বা আছে যেগুলো উদ্ধার হয়নি, স্বীকার করে নিয়েছেন। তাহলে এই অস্ত্রগুলো নির্বাচনের দিন কিংবা তার আগের দিন কিভাবে ব্যবহৃত হবে, সেগুলো কিভাবে বাইরে বেরিয়ে আসবে, এটা কিন্তু নির্ধারণ করবে যে প্রকৃত অবস্থা কি হবে ভোটের দিন। তাহলে সেই জায়গাটা প্রশাসন যদি সতর্ক থাকে, এবং আমরা যারা রাজনৈতিক দলগুলো আছি, রাজনৈতিক দলগুলো যদি এক্ষেত্রে সতর্ক থাকে, তাহলে পরে আমি তো আশার জায়গাটা বলছি যে তেমন কোনো কিছু হবে না যেখানটাতে নির্বাচনটা ব্যাহত হতে পারে, মানুষ তাদের ভোটাধিকারটা প্রয়োগ না করতে পারে। কিন্তু তেমনটা যদি ঘটেই যায়, ভেতরে যদি কোনো দুরভিসন্ধি থাকে, কোনো মহলের, কোনো স্বার্থান্বেষী মহল যদি নির্বাচনটাকে নষ্ট করতে চায়, নির্বাচনটাকে একেবারে নষ্ট করে দেয়া কিংবা নির্বাচনের ফলাফলটাকে প্রভাবিত করা, সেটা যদি করতে চায়, তাহলে শঙ্কার জায়গাটা আছে নিঃসন্দেহে। তো আমি মনে করি এখনো যে 2 দিন আছে, সরকারের উচিত হবে সরকারের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো আছে, সামরিক বাহিনী থেকে শুরু করে একেবারে আনসার ভিডিপি পর্যন্ত, প্রত্যেককে কাজে লাগানো এবং রাজনৈতিক দলগুলোর সাথে একটা লিয়াজো সবসময় মেনটেন করা। এই লিয়াজোটা যদি মেনটেন করে, এবং সরকার যদি আরও একটা সরকার যদি বিষয়টা দেখে যে জনগণের পক্ষ থেকে যে তথ্যগুলো আসছে, যে অভিযোগগুলো আসছে বা সংবাদটা আসছে, সেটাকে নেবার জন্য যদি একটা ব্যবস্থা রাখা হয়। যেমন ধরেন আপনি একটা লোকাল এলাকায় আছেন, সেখানটাতে যারা ভোটার আছেন, যারা ভোট দেবেন জনগোষ্ঠী আছেন, রাজনৈতিক দলের সদস্যরা আছেন, কমিউনিটির বিভিন্ন অংশ আছেন, তাদের চোখে যদি পড়ে কোনো ধরনের অনিয়ম হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, সন্ত্রাসী গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠী কেউ কোনো ধরনের আচরণ করছে যেটা আমাদের চোখে ভিন্ন লাগছে, সেই তথ্যটা যদি পৌঁছানোর সুযোগটা সরকার সহজ করে দেয়, এবং
সেটাকে নিয়ে কাজ করবার মতো একটা পরিবেশ তৈরি করে দেয়, তাহলে আমরা আশা করি যে আমরা যে সংখ্যাটা করছি সেটা হয়তো অমূলক হয়ে দেখা দেবে, সেটা বাস্তবায়িত হবে না। তো আমি মনে করি যে এই জায়গাটাতে আমাদের সকলের যে একটা কোঅর্ডিনেশনটা, সমন্বয়টা, এই সমন্বয়টা খুব জরুরি। না, কিন্তু আরেকটি বিষয়, এই যে 8 লাখ আইন রক্ষাকারী বাহিনীর সদস্য থাকবেন, এই চ্যালেঞ্জ তো রয়েছেই, তারপরেও দেখা যাচ্ছে জাতীয় দৈনিকে খবর হয়েছে যে অস্ত্রও ঢুকছে দেশে, তো এটিও তো বাড়তি উদ্বেগ জাগায়। উদ্বেগ যে জায়গায় সেটাই তো আমি বললাম, কিন্তু এই উদ্বেগের জায়গাটা এখন উদ্বেগ শুধু বাড়ছে আর বাড়ছে, বসে থাকলাম উদ্বেগ নিয়ে। স্টেপস দেখছেন কিনা? এক্স্যাক্টলি, সেটা আমি দেখছি, কিন্তু সেজন্য আমি বললাম যে এক্ষেত্রে প্রশাসনকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এবং রাজনৈতিক দলগুলোকে একসাথে কাজ করতে হবে। এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয়টা করে, জনগণের সাথে সমন্বয় করে। ভোটারদের জন্য এমন একটা ফ্যাসিলিটি থাকা দরকার যে তাৎক্ষণিকভাবে তারা যখন কোনো একটা তথ্য জানাবে, তারা যখন কোনো একটা সংবাদ জানাতে চাইবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন সেটাকে এন্টারটেইন করে। কারণ গত 20 বছর যাবৎ আমরা যে নির্বাচনগুলো দেখেছি, সেই নির্বাচনে ভোটাররা যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যেত, এমনকি ব্যালট বাক্স চুরি করে নিয়ে যাচ্ছে, সেটা এখনোর জন্য যদি সামরিক বাহিনীর লোকদের কাছে যেত, কোনো ধরনের সহযোগিতা পেত না। এই মাইন্ডসেটটাকে যদি এমন করা হয় যে আমরা ভোটের এই উৎসবটাকে সবাই মিলে সত্যিকার অর্থে বাস্তবায়ন করব, সবাইকে ভোট প্রয়োগের সুযোগটা দেব এবং আইন শৃঙ্খলা ব্যাহত হয় এমন কোনো কাজ কাউকে করতে দেব না, আমি মনে করি যে সমন্বয়টা থাকলে আশা করি যে 12 তারিখে আমরা একটা সুন্দর নির্বাচন পাবো। নিশ্চয়ই। দর্শক, আপনারা দেখছেন উইন প্রেজেন্স ভোটের লড়াই। অতিথিরা রয়েছেন আমার সঙ্গে স্টুডিওতে এবং ভার্চুয়ালিও যোগ দিয়েছেন দু একজন। একটা ছোট্ট বিরতি নিচ্ছি ভোটের লড়াই, বিরতির পর ফিরবো অতিথিদের কাছে। নতুন রিন, যার প্রো-সিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আবারও ভোটের লড়াইয়ের উইন প্রেজেন্টস এই আয়োজনে। আমার সঙ্গে দুজন অতিথি স্টুডিওতে রয়েছেন, ব্যারিস্টার আবু সায়েম, সদস্য বিএনপি মিডিয়া সেল, এবং একই সঙ্গে ডক্টর বারেক কায়সার, ডিজিটাল লিটারেসি বিশেষজ্ঞ। ডক্টর বারেক কায়সার, আপনার কাছে একটু জানতে চাই, আজকের একটি সিদ্ধান্ত চোখে এসেছে, সেটি হচ্ছে যে ভোট কেন্দ্রে মোবাইল ফোনের ব্যবহার, এটি নিয়ে ইসির পক্ষ থেকে এক ধরনের নির্দেশনা দেওয়া হয়েছিল, বিকেলের দিক বা সন্ধ্যার দিকে আবারও সেটি প্রত্যাহার করা হয়েছে। আসলে ভোট কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিয়ে যে দ্বন্দ্ব বা দোলাচল তৈরি হয়েছে, সমস্যাটা আসলে কোথায় বলে মনে করছেন? কি হওয়া উচিত? না, আসলে আপনার এখন যারা ভোটার আছে প্রত্যেকের তো আসলে স্মার্টফোন আছে, এখন ফোন নিয়ে যাওয়া এটা মানে মানে ইয়ে করে একদম প্রজ্ঞাপন জারি করে বা নোটিশ দিয়ে বন্ধ করে দেওয়া, আসলে এটা কোনো সুখকর বিষয় না এই বর্তমান সময়ে এসে। আমার কাছে মনে হয় যে নির্বাচন কমিশন সঠিক সিদ্ধান্ত নিয়েছে যদি তারা সেটি প্রত্যাহার করে থাকে। আরেকটা বিষয় আপনি যেটি বলছিলেন, আমি আসলে মিস করেছি, যে আসলে রাজনৈতিক দলগুলো তাদের সোশ্যাল মিডিয়া পেজকে কিন্তু খুবই গুরুত্ব দিয়েছে, এবং এই নির্বাচনের প্রধান দুই যে প্রতিদ্বন্দ্বী দল বিএনপি এবং জামায়াত, তারা দুই দলই কিন্তু তাদের সোশ্যাল মিডিয়া পেজগুলোকে গুরুত্ব দিয়েছে। এর বাইরে যারা প্রার্থী রয়েছে স্থানীয় পর্যায়ে, তারা কিন্তু হচ্ছে যে স্থানীয় পর্যায়ে যেসব মানুষজন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ এবং সোশ্যাল মিডিয়া যাদের পেজে ফলোয়ার বেশি রয়েছেন, তাদেরকে কিন্তু গুরুত্ব দিয়েছেন। অনেক ক্ষেত্রে স্থানীয়ভাবে যেটি আমি জানতে পেরেছি যে স্থানীয় সাংবাদিকের চেয়েও কিন্তু বেশি গুরুত্ব দিয়েছে যাদের হচ্ছে যে পেজে লাইক বা ফলোয়ার বেশি রয়েছে, এবং নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে কিন্তু তাদেরকে সঙ্গে রেখেছে। তার মানে রাজনৈতিক দলগুলো এবং প্রার্থীরা কিন্তু এইটি বুঝতে পেরেছে যে এই নির্বাচনে সোশ্যাল মিডিয়া একটা বড় ফ্যাক্টর, এবং নির্বাচনের মানে পাশার দানটা উল্টে দেওয়ার ক্ষেত্রে এটা অনেক বড় ধরনের ভূমিকা পালন করবে বলে আমার কাছে আসলে মনে হয়। না, আরেকটি বিষয় আমরা দেখলাম যে 18 মাস আগে বা 24-এর গণঅভ্যুত্থানে সোশ্যাল মিডিয়া অনেক বড় ভূমিকা পালন করেছে, এবং তৎকালীন ফ্যাসিস্ট সরকার সেটির উপরে নিষেধাজ্ঞা দিয়ে বন্ধ করেছে, এবং সেটি নিয়েও এক ধরনের জনরোষ তৈরি হয়েছিল। এই যে নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ যেই বলা যায় আয়োজন, সেই আয়োজনে আমি দেখছি পরিসংখ্যান বলছে 4 কোটির মতো তরুণ রয়েছে যারা এবার ভোটার। তারা তো এক ধরনের ফ্যাক্টর হবে, এবং তাদের হাতে স্মার্টফোন রয়েছেন এবং সর্বাধুনিক ফোন রয়েছেন, এবং সেই কৌশল বিবেচনায় তাদের নিয়ে নির্বাচন কমিশন, প্রশাসন, সরকার ভেবেছে কিনা, বা আপনাদের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে কিনা? না, আমার কাছে মনে হয় নিঃসন্দেহে তারা এটি আসলে ভেবেছে, এবং বড় রাজনৈতিক দলগুলোর কাছে বড় টার্গেট ভোটার কিন্তু হচ্ছে যে তরুণ প্রজন্মের ভোটাররা, এবং ইলেকশন কমিশনের কাছেও তারা খুবই গুরুত্বপূর্ণ। এবং নির্বাচনে বড় মানে কী ধরনের ফলাফল আসবে এটিও আসলে নির্ভর করছে তরুণদের ভোটের উপরে। কারণ যারা সিনিয়র সিটিজেন তারা কিন্তু বিভিন্ন দলের সাথে ইতিমধ্যে সম্পৃক্ত বা নানামুখী সুযোগ সুবিধার ব্যাপার আছে, তো এরাই আসলে মানে পাল্টে দিবে আসলে ভোটের ফলাফলটা।
আর সেক্ষেত্রে যেটি আপনি বলছেন, যেহেতু তারা স্মার্টফোন ব্যবহার করে এবং ব্যবহার করার পরেও দেখেন যে সংশয় উৎপাদন এটা কিন্তু প্রতিনিয়তই হচ্ছে, সহিংসতা উৎপাদন এটাও কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। আর আমরা যেটি দেখি যে রাজনৈতিক ইলেকশনের ক্ষেত্রে ট্রাম্প কার্ড খেলেছে যে আপনার সাম্প্রদায়িক যে কমিউনিয়াল কনফ্লিক্ট যেটা, এটা উস্কে দেওয়ার মধ্যে দিয়ে সাম্প্রদায়িক যেই মানুষদের ভোট আছে সেই ভোটগুলো টানার চেষ্টা করে। আবার অনেক সময় দেখা যায় যে আপনার ধর্ম একটা বড় সেন্সিটিভ একটা বিষয়, এটাকেও ব্যবহার করে একটি গোষ্ঠী কিন্তু তাদের পক্ষে ভোট টানার চেষ্টা করছে। আমার কাছে মনে হয় এই বিষয়গুলোর ক্ষেত্রে মানে সাধারণ মানুষ আরও বেশি সচেতন হবে, যারা বিশেষ করে যারা তরুণ প্রজন্মের ভোটাররা রয়েছে তাদের প্রতি আমার অনুরোধ হচ্ছে যে আপনারা যে কোনো তথ্য দেখলেই একেবারে হুমড়ি খেয়ে পড়বেন না। আপনারা হচ্ছে যে প্রথমে দেখবেন, ভাববেন, চিন্তা করবেন, তারপর শেয়ার করবেন এবং ভোট দেওয়ার ক্ষেত্রে আপনাদের সিদ্ধান্ত যাতে এসব অপতথ্যে বা বিভ্রান্তিমূলক তথ্য যাতে আপনাদের ভোটের সিদ্ধান্ত পাল্টে না যায়, আমার কাছে মনে হয় তাদের কাছে আমার এই অনুরোধ। ব্যারিস্টার আবু সাইম, একদম কোর রাজনীতিতে আসতে চাই। প্রচারণায় আমরা দেখলাম বেশ কিছু জিনিস চোখে পড়েছে, যেমন প্রচারণায় দেখেছি আমরা ধর্মের ব্যবহার এবং মোবাইল যে ফাইন্যান্স সার্ভিসগুলো আছে সেখানে ভোট কেনা বেচার জন্য তথ্য বেরিয়ে এসেছে। আবার আপনি তো একটি দল থেকে রিপ্রেজেন্ট করেন, সেখানেও আমরা দেখলাম যে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, পাল্টা যাদের সঙ্গে আপনাদের আগে জোট ছিল, যারা ক্ষমতা ভাগাভাগি করেছেন একসময়, তারা আবার বলছেন যে এগুলো বিগত ফ্যাসিস্ট সরকারই করে গেছে, ফ্যামিলি কার্ড করে গেছে বা এই ধরনের বিষয়গুলো আছে। এই যে দেশকে তো এগিয়ে নিতে চান দুই বড় জোট যারা একসময় একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথের আন্দোলন করেছেন, এই যে মতদ্বৈততা, এটি আসলে রাজনীতিতে কি বার্তা দেয়? মতদ্বৈতটা যদি বৈরিতা না হয়, তিক্ততা না হয়, ঘৃণা এবং বিদ্বেষের উপাদান না হয়, সেক্ষেত্রে এটা ইতিবাচক। আপনি প্রতিশ্রুতি দেবেন, নির্বাচনে প্রতিশ্রুতি দেওয়াটাই তো হচ্ছে কাজ। শুধু কি বাংলাদেশে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে? পৃথিবীর উন্নত গণতন্ত্র যেগুলো সেগুলোতেও কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হয় এবং সবচেয়ে মজার বিষয় হলে সব প্রতিশ্রুতি যে বাস্তবায়িত হয় তাও না। এখন প্রত্যেকটা দলই তো তাদের ইশতেহার ঘোষণা করেছে এবং ইশতেহারে তো ভালো ভালো কথাই থাকে। এখন ভালো ভালো কথাগুলো যদি রিপিটেডও হয় তাহলে সমস্যাটা কোথায়? ফ্যামিলি কার্ড যদি অতীতে কেউ এটা শুরু করে থাকে, আজকে যদি বিএনপি এসে ফ্যামিলি কার্ডের একটা জোয়ার তুলে দেয়, সেই জায়গাটাতে আপনি অন্যায় কিংবা দোষের কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? ফ্যামিলি কার্ড তো এটা চমৎকার একটা বিষয়। বিএনপি একটা মেথোডোলজির মাধ্যমে, একটা প্রক্রিয়ার মাধ্যমে ফ্যামিলি কার্ডটা মাথায় দিতে চাচ্ছে। অর্থাৎ আমরা নারীদের হাতে ফ্যামিলি কার্ডটা দিব 2500 টাকা করে মাসে। এবং অনেকে সমালোচনা করছেন যে এত টাকা কোত্থেকে তা পাবে। এই বিষয়ে আমি একটা কথা বলি। আপনি দেখেন 2500 টাকা করে যদি 4 কোটি পরিবার বলা হয়, 4 কোটি পরিবার কিন্তু আপনি হয়তো 2500 টাকা করে এই ফ্যামিলি কার্ডের সুযোগটা নেবে না। ধরে নেন যে আপনি 2 কোটি নিল, তাহলে আপনি বছরে যদি 5000 কোটি টাকা আসে, এই বাংলাদেশে 1,60,000 কোটি টাকার আপনার দুর্নীতি হয় প্রতি বছর, মোর অর লেস। তারপর দেশ থেকে পাচার হয় 1 লক্ষ কোটি টাকার উপরে। আপনি যদি সদিচ্ছা থাকে এবং আপনার যদি আন্তরিকতা থাকে, আপনি যতগুলো প্রতিশ্রুতি দিয়েছেন প্রত্যেকটা প্রতিশ্রুতি বাস্তবায়নযোগ্য। সেটা খাল খননই হোক, সেটা গাছ লাগানোই হোক, ফ্যামিলি কার্ডই হোক, কৃষক কার্ডই হোক, আইসিটির কথাই হোক, এডুকেশন হোক, স্বাস্থ্য হোক, প্রত্যেকটা জিনিস বাস্তবায়নযোগ্য। এবং আমাদের বছরে যেই বাজেটটা ঘোষণা করা হয় 8 লক্ষ কোটি টাকার মতো, সেই বাজেট থেকেও যদি আপনি প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য 1 লক্ষ কোটি টাকা আপনি আলাদা করে রাখেন, তাহলে অ্যাডজাস্ট করে আপনি প্রত্যেকটা প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারবেন। এখন আমার কথাটা হচ্ছে, প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে আপনাকে যে একেবারে সব রাতারাতি করে ফেলতে হবে তা তো না, 5 বছরে করে ফেলতে হবে তা তো না। আপনার যদি খানিকটা সময়ও লাগে, আপনি যদি 5 বছরে 10,000 কোটি কিলোমিটার যদি আপনি খাল খনন না করতে পারেন, তাতে সমস্যাটা কি হয়ে গেল? আপনার যেটা করতে হবে এসেন্সটা, সেটা জনগণের মধ্যে বিদ্ধ করে ফেলাটা, গাঁথুনি দিয়ে ফেলাটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে একটা সরকার যদি 5টা বছর কাজ করে, পরবর্তীতে যদি আরেকটা দল সরকারে আসে, তারাও সেই জায়গাটা করতে পারবে। আমার কথাটা হচ্ছে, তিক্ততা এবং ঘৃণার উদ্দেশ্যে, বিদ্বেষের উদ্দেশ্যে যদি কোনো ধরনের কোনো সমালোচনা করা হয়, তাহলে সেই জায়গাটা তিক্ততাটা বাড়তে থাকে। বাড়তে গিয়ে একটা সময় আমরা কিন্তু দেশপ্রেমটা ভুলে যাই। সেই জায়গাটা যেন তৈরি না হয়। আমি প্রত্যেকটা দলের ইশতেহারকে আমি আপনার একটা শোভন দৃষ্টিতে দেখছি।
যে প্রত্যেকেই তো ভালো কথাগুলো বলছেন, তাহলে যে দলই সরকার পরিচালনার দায়িত্বে আসে সে দল যদি বাকিদের ইশতেহারের অংশগুলো নিয়ে একসাথে সেটাকে বাস্তবায়ন করবার চেষ্টা করে তাহলে তো দেশ এগিয়ে যাবে, যেটা আপনি চাচ্ছেন, আমি চাচ্ছি, দেশের 18 কোটি মানুষ চাচ্ছে। এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে কি আমাদের ভেতরে একটুখানি সহনশীলতা বাড়ানোটা জরুরি। আমাদের ভেতরে অন্যের বিরুদ্ধে সমালোচনা করবার আগে দেখা দরকার যে আমি সমালোচনাটা কাউকে আঘাত করবার জন্য শুধু করছি নাকি সত্যিকার অর্থে পরিবর্তনের জন্য করছি। এইটুকু জায়গা ঠিক হয়ে গেলে 24 পরবর্তী যে বাংলাদেশ, সে বাংলাদেশটা সুন্দর হবে। নিশ্চয়ই। যেদিন আপনার দলের চেয়ারম্যান বাংলাদেশে ফিরলেন 25 ডিসেম্বর, সেদিন আমি আপনার ইন্টারভিউ করেছিলাম। সেদিন বলেছিলেন যে আপনি যেহেতু আপনার চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা, আবার ওই প্রশ্নটা করতে চাই। দীর্ঘ পথ পরিক্রমার পর তিনি দেশে ফিরেছেন এবং তারপরে এসেই ভোটের মতো একটি চ্যালেঞ্জ আপনাদের দলকে সামনে নেওয়ার জন্য, একই সঙ্গে এই দলটির যিনি কাণ্ডারি ছিলেন তার প্রয়াণ, সব মিলিয়ে বিএনপির এই যে মাসখানেকের যে চ্যালেঞ্জ, সেটি উতরিয়ে ভোটের চ্যালেঞ্জ উতরিয়ে যাওয়ার মধ্যে আপনি কি দেখছেন যে এখন বিএনপির অবস্থানটা কেমন রয়েছে এই ভোট ঘিরে? গ্রাউন্ডে একটা বিষয় আমি দেখেছি, একবার সুনির্দিষ্টভাবে সেটা দিয়ে শুরু করি। আমি একটা জায়গাটা দেখি যে আমাদের চেয়ারম্যান ফেরার পরে এত পরিশ্রম করছেন, আপনি রাত দিন, এখন আপনি মধ্যরাত পর্যন্ত কাজ করে আবার যদি সকালে আপনি কাজটা শুরু করেন, একজন মানুষের শারীরিকভাবে আপনি একজন হিউম্যান বিং হিসেবে আপনি সক্ষমতার বাইরে গিয়ে কাজ করছেন, এই জায়গাটা কিন্তু মানুষ ধরতে পেরেছে। ওনার বক্তব্যগুলো মানুষ পছন্দ করছে, ওনার ভেতরে যে সফটনেসটা, সেই জায়গাটা মানুষকে আকর্ষণ করেছে। এই জিনিসটা কিন্তু আমি গ্রাউন্ডে নিজে কাজ করে দেখেছি। এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আমাদের চেয়ারম্যান যে কথাগুলো বলছেন, মানুষ সেই কথাটা বিশ্বাস করছে। আপনার রাজনীতিতে দেখেন, আজকে শুধু আমরা না, আমাদের প্রতিপক্ষ যে রাজনৈতিক দলের বন্ধুরা আছেন তারাও তো অনেক ভালো কথা বলছেন। তারাও নিশ্চয় জনগণকে বোঝানোর চেষ্টা করছেন তারা যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে তখন তারা অনেক ভালো ভালো কাজ করবে। জায়গাটা তাহলে কোথায়? মানুষ কিভাবে সিদ্ধান্তটা নেবে? সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে মানুষ তার কোন জায়গাটা গিয়ে আস্থাটা ঠেকে, কোন জায়গাটা সে আস্থাটা রাখতে পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এমনভাবে রাজনীতিটা করে এসছে বছরের পর বছর। আজকের দিনটাতে এসে যেটা আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি গ্রাউন্ডে দেখতে পাচ্ছি যে বিএনপির প্রতি সকল লেভেলের, সকল লেয়ারের মানুষের একটা আস্থা তৈরি হয়েছে। সেটা আপনি নারী বলেন, তাদের আস্থার একটা কারণ তৈরি হয়েছে, পুরুষ বলেন, তাদের আস্থার তৈরি হয়েছে, আপনি হিন্দু, মুসলিম, বিভিন্ন পেশার, বিভিন্ন প্রজন্মের ছেলে মেয়েদের এই যে আস্থাটা তৈরি হয়েছে, আস্থাটা কিন্তু রাজনীতি করেই বিএনপি তাদের মধ্যে কিন্তু জন্ম দিয়েছে। এই জায়গাটাতে সবচেয়ে বড় রোলটাই প্লে করেছেন আমাদের চেয়ারম্যান। কারণ আমাদের চেয়ারম্যান যতগুলো কথা, আমাদের চেয়ারম্যান কিন্তু শুধু সমালোচনার রাজনীতি এটাকে কিন্তু প্রমোট করেননি। রাজনীতিতে কিছু মতদ্বৈততা থাকবে, কিছু কথাবার্তা সবসময় যে আপনার পক্ষে যাবে তা না, অনেক কথাবার্তা হয়তো একটা রাজনৈতিক দলের বিপক্ষেও যেতে পারে। কিন্তু ওভারঅল যদি আপনি অ্যাসেস করে দেখেন, তার ভেতরে যে মানবিক রাজনীতিটা আছে সেই জায়গাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এবং ইশতেহারে আমরা যেটা 31 দফা থেকেও যদি আপনি টেনে নিয়ে আসেন, একই বিষয়টা দেখতে পাবেন যে আমরা একটা মানবিক রাজনৈতিক, মানুষের যে মর্যাদাটা সেটাকে আমরা প্রতিষ্ঠিত করতে চাচ্ছি। যে একজন মানুষ হিসেবে আপনার যে অধিকারগুলো থাকবে, সাংবিধানিক অধিকারই বলেন, মানবাধিকারই বলেন, সেই অধিকারটা যেন কেউ কেড়ে নিতে না পারে, এই বিষয়ে আমাদের চেয়ারম্যান কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ। একই সাথে তিনি আজকেও বলেছেন একটা কথা, নিরাপত্তার যে বিষয়টা, যে সবার জন্য আমরা একটা নিরাপদ বাংলাদেশ গড়ে তুলব। আপনি দুবেলা যে পোলাও কোরমা খেতে চান বিষয়টা কিন্তু তা না, কিন্তু আপনি চান যেন আপনি নিরাপদে ঘুমাতে পারেন, রাস্তায় হাঁটা চলা করতে পারেন, আপনার বাচ্চাটা স্কুলে যায়, তাকে কেউ কোনো ধরনের নির্যাতন করবে না, সে অক্ষত অবস্থায় ফিরে আসবে, আপনার মেয়েটা ধর্ষিত হবে না বাইরে গেলে। এই জীবনটাই তো চান, এই বাংলাদেশটাই তো চান, দুর্নীতি থাকবে না। এই প্রত্যেকটা বিষয় মিলে আমাদের চেয়ারম্যান যেভাবে রেপ্রেজেন্টেশনটা জনগণের কাছে করেছেন, সেটা জনগণ আস্থার দৃষ্টিতে নিয়েছে আজকে গ্রাউন্ডে। আমি মনে করি সে কারণে বিএনপির প্রতি মানুষের সমর্থনটা এই পর্যায়ে গেছে যে আমরা বিশ্বাস করি, আমরা আশা করি যে ভোটেও এটার প্রতিফলন পাওয়া যাবে। ডক্টর বারেকা স্যার, আপনার কাছে একটু কোর রাজনীতির প্রশ্ন করতে চাই। তার আগে আরেকটি বিষয় মাথা আসতো, সেটি হচ্ছে আপনি দেখছেন যে এই ভোট কেনা বেচা, যেটি একদম 55 বছরের এই বাংলাদেশের ইতিহাসে সব নির্বাচনেই আমরা দেখেছি যে একদম ভোটের কেনা বেচা হয় নির্বাচনের আগে। এবারও আমরা দেখলাম যে কিছু কিছু জোট, বড় দল জোট, তারা মোবাইল যে
অর্থের সেবাদাতা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর মাধ্যমে নাম্বার সংগ্রহ করছে গণমানুষের। তারপরে এবং সরকার থেকে দেখা গেল যে আজ থেকে একদম 12 তারিখ মধ্যরাত পর্যন্ত কঠোর সিদ্ধান্ত নেওয়া হলো যে আপনি জানেন যে মোবাইলে 1000 টাকার বেশি লেনদেন আর করা যাচ্ছে না, 10 বার করা যাবে হয়তো। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আর যেহেতু গণতন্ত্রের জন্য এই নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ, বড় দলগুলোর মধ্যে আপনি পরমত সহিষ্ণুতা বা একে অপরের প্রতি যে শ্রদ্ধার বিষয়টি, সেটি রাজনীতিতে এখন বিরাজ করছে কিনা? দেখেন, ভোটের রাজনীতিতে আপনার জনগণের কাছে রাজনৈতিক দলগুলোর যেতে হবে এবং সেখানে আর্থিক লেনদেন এটা নিঃসন্দেহে গণতন্ত্রের জন্য মানে খুবই অশোভনীয় এবং দৃষ্টিকটির একটি ব্যাপার। আমার কাছে মনে হয় শুধু রাজনৈতিক দল নয়, সাধারণ ভোটার যারা আছে, মানে যারা নাগরিক রাষ্ট্রের, তাদের আসলে এক্ষেত্রে সচেতনতা খুবই আসলে জরুরি। কারণ বাংলাদেশকে তো আমরা সকল দল মত নির্বিশেষে সবার দেশ, সবাই ভালোবেসে এগিয়ে নিয়ে যেতে হবে। এক্ষেত্রে যদি হচ্ছে যে অর্থের বিনিময়ে যখন ভোটাধিকার প্রয়োগ করা হয় এবং তার প্রতিনিধি নির্বাচন করা হয়, সেই প্রতিনিধি কিন্তু জনগণের মানে ম্যান্ডেট নিয়ে কিন্তু আসলো না ওইভাবে, সে অর্থের বিনিময়ে আসলো, তখন তার যে দায়বদ্ধতা, সামাজিক দায়বদ্ধতা বা রাজনৈতিক দায়বদ্ধতা নাগরিকের কাছে আসলে থাকবে না। এটি আসলে আমার কাছে মনে হয় খুবই নিন্দনীয় কাজ এবং আমার কাছে মনে হয় যারা এই ধরনের কাজের সাথে যুক্ত বা এভাবে ভোট কিনতে চায় তাদেরকে জনগণই আসলে প্রত্যাখ্যান করবে বলে আমি বিশ্বাস করি। নিশ্চয়ই। আর ওই রাজনৈতিক সহাবস্থান কেমন দেখছেন? যেহেতু দীর্ঘ 1.5 দশক একটা অপশাসনের পর এই যে ভোট গুরুত্বপূর্ণ, বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনি পরমত সহিষ্ণুতা দেখছেন কিনা? দেখেন, বড় রাজনৈতিক দলের মধ্যে তো বিএনপি, আওয়ামী লীগ বা জামাত ইসলাম আছেই। তো যেহেতু আওয়ামী লীগ এখন এই নির্বাচনে নেই, তো এই বড় দলগুলোর মধ্যে আমরা যেটি প্রত্যাশা করেছিলাম যে এই ধরনের সংঘাত আসলে তৈরি হবে না বা এই ধরনের ভ্রান্তি বা ভুল বুঝাবুঝি তৈরি হবে না, একটা সুন্দর গণতান্ত্রিক সৌন্দর্যের মধ্য দিয়ে একটা ইলেকশন হবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সেক্ষেত্রে কিছুটা ব্যত্যয় হয়েছে। এটি আসলে আমার কাছে মনে হয় মানুষের কাছে প্রত্যাশিত ছিল না। এটা না হলে আসলে হয়তো আরও ভালো হতো। নিশ্চয়ই। আমার সঙ্গে জুমে তো এখনও বোধহয় রয়েছেন স্বাগতুল ইসলাম হিমেল। অনেকক্ষণ পর আসলাম আপনার কাছে। ঝিনাইদহ 2 থেকে আপনি লড়ছেন। আপনি একটু আমাকে একটু ভোটের মাঠের চিত্র বা প্রশাসনের চিত্র তো একটু জানালেন, কিন্তু আমি যা দেখছি যে এই নির্বাচন লড়ার জন্য আপনি যে আসন থেকে লড়ছেন সেখানে তো হেভিওয়েট কিছু প্রার্থী রয়েছে। আপনি জনগণের কাছে গিয়ে কি ধরনের বার্তা পেলেন সেটি একটু যোগ করবেন। আর প্রশাসনের ব্যবস্থাপনা তো বুঝলাম, কিন্তু বড় যে রাজনৈতিক দলগুলো আপনার প্রতিদ্বন্দ্বী, তারা আপনার সাথে ভোটের মাঠে কি ধরনের আচরণ বা তারা হেভিওয়েট বলে মানুষের কাছে গিয়ে কি বার্তা দিচ্ছেন বা আপনার প্রতি কেমন আচরণ, সেগুলো একটু বলবেন। পরিবেশে কতটা ফ্যাক্ট হিসেবে কাজ করছে সেগুলো। যদি আমি ব্যক্তিগতভাবে বলি তাহলে যেটা বলবো যে যদি আমার অন্যান্য যেই দলগুলো আছে, বিশেষ করে হচ্ছে বিএনপি এবং জামায়াত, আমি যদি আমার অবস্থান থেকে বলি, আমার দলীয় অবস্থান এবং আমার জায়গা থেকে বলি, যেহেতু আমি তুলনামূলক তরুণ, ব্যক্তিগতভাবে আমি বা আমার নেতাকর্মীদের ক্ষেত্রে অন্যান্য দলগুলোর দৃষ্টিকোণ থেকে বা অন্যান্য দলগুলোর জায়গা থেকে কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ, যদি আপনি হুমকি বলেন বা যদি কোনো ধরনের অরাজক পরিস্থিতির কথা বলেন, সেই ধরনের কোনো পরিবেশ আসলে অন্যান্য রাজনৈতিক দলের জায়গা থেকে আসলে আমরা ফেস করছি না। আমাদের এখানকার অবস্থানটা হচ্ছে যে আমরা যৌথভাবে মানে রাজনৈতিক দলগুলোর দৃষ্টিকোণ থেকে আমরা আমাদের মধ্যে একটা সহানুভূতিশীল অবস্থান বিরাজ করছে। না, কিন্তু হিমেল, আমি আরেকটি প্রশ্ন তাহলে করি যে ভোট কেনাবেচা, ভয়ের রাজনীতি, যেহেতু একদম তৃণমূলে আপনি রাজনীতি করেন, জবরদস্তি বা ভোট আদায়ে ভয় বা আতঙ্ক সৃষ্টির কোনো পরিবেশ এখন পর্যন্ত আপনার আসনে রয়েছে কিনা বা নজির চোখে পড়েছে কিনা একটু যদি যোগ করতেন। না, আতঙ্কের যে বিষয়টা হচ্ছে সে খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতা মানে প্রভাব বিস্তারের যে বিষয়টা এবং আতঙ্কের যে বিষয়টা, এই আমাদের রাজনৈতিক যেই চর্চা, এই চর্চার মধ্যে কিন্তু দীর্ঘকাল ধরে এটা বিরাজমান এবং বর্তমানে যদি আমি পরিস্থিতি বলি, হ্যাঁ, এই বিষয়টা অবশ্যই বিরাজ করছে এবং বিভিন্ন ভাবে যারা ব্যাকফুটে আছে রাজনৈতিকভাবে, তাদের ভোটকে টানার জন্য বিভিন্ন যারা ক্ষমতামুখী এবং যারা নির্বাচন করছে, তারা বিভিন্ন ভাবে ভয় ভীতির যে সংস্কৃতিটা বা ভয় ভীতির যেই চর্চাটা, সেটা আসলে প্রত্যক্ষ হচ্ছে, কিন্তু এই মানে পুরো বিষয়টাই ঘুরছে আসলে খুবই ইন্টারনালি।
ব্যাপারগুলো এমন ভাবে ঘটছে যে যদি যারা তুলনামূলকভাবে স্থানীয় পর্যায়ে যারা পাওয়ারফুল তাদের দিকে যদি কোনোভাবে হচ্ছে যারা একটু ব্যাকফুটে আছে তাদের ভোটগুলো যদি এই মুহূর্তে না আসে, তাহলে তারা যদি ক্ষমতায় যায় তাহলে পরবর্তীতে তাদের যারা ব্যাকফুটে আছে তাদের উপরে প্রেশার তৈরি হতে পারে। এবং এই ধরনের যে শঙ্কার জায়গা এবং এই ধরনের যে প্রেশারের জায়গা, এই বিষয়গুলো সত্যিকার অর্থে বিরাজমান। শওকতুল ইসলাম হিমেল, আপনাকে ধন্যবাদ দিতে চাই, তবে সবশেষ একটি উত্তর প্রত্যাশা করছি, এটি দিয়ে আসলে আপনাকে ধন্যবাদ দিতে চাইছি। সেটি হচ্ছে, যেহেতু একদমই টান টান উত্তেজনার মধ্যে মাঠের প্রশাসন রয়েছে, সরকারের চ্যালেঞ্জের একটু যদি ব্যাখ্যা দিতেন যে সব মিলে এই 2 দিনে আর কি করবার বাকি রয়েছে সরকারের পক্ষ থেকে ভোট সুস্থ করতে। যেটা হচ্ছে যে সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে শুধুমাত্র সরকার না, আমাদের দেশে রাজনৈতিক যে অপসংস্কৃতি বিরাজ করছে, আমাদের দেশের রাজনীতিটা আমরা যারা রাজনীতি করি এটার বড় অংশই হচ্ছে আমরা তথাকথিত ভাবে সার্বিক জনগণের কথা বলি, কিন্তু প্রকৃত যে বিষয়টা আমরা যদি প্রত্যক্ষ করি তাহলে দেখবো যে আমাদের দেশের রাজনীতিটা মূলত একটা বড় শ্রেণী করে থাকে হচ্ছে জনগণকে পুঁজি করে। যে বিষয়টা ঘটে থাকে সেটা হচ্ছে জনগণের কথা বলা হয়, কিন্তু যেটা রাজনৈতিক দলগুলো করে বা রাজনীতিবিদরা করে সেটা হচ্ছে যে তারা মূলত নিজ নিজ স্বার্থ বা হচ্ছে তারা নিজেদের ক্ষমতায়নের জন্য তারা প্রতিনিয়ত চেষ্টাটা চালায়। এবং আপনি যদি বর্তমান সরকারের কথা বলেন তাহলে এটা নির্দ্বিধায় বলতে হবে যে বর্তমান 5ই আগস্ট পরবর্তী যে সরকার, এই সরকারটা সবার কাছে অবশ্যই অনেক কাঙ্ক্ষিত ছিল এবং জনগণের যে আকাঙ্ক্ষা ছিল, যে আশা ছিল এই সরকারের প্রতি, এখন পর্যন্ত এই সরকার সেই আশা এবং আকাঙ্ক্ষা পূরণে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এবং যদি আপনি নির্বাচনের কথা বলেন, এই নির্বাচনকে ঘিরে সরকারের প্রতি যে আশা এবং আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা এখন পর্যন্ত জনগণের ভিতরে মানে সরকারের ব্যর্থতাটাই পরিলক্ষিত হচ্ছে। এবং আমার পক্ষ থেকে যেটা সরকারের নিকট এবং রাজনৈতিক দলগুলোর প্রতি দাবি থাকবে সেটা হচ্ছে যে যদি আমরা প্রকৃতপক্ষে বাংলাদেশকে যদি প্রকৃতপক্ষে আমরা দেশকে ভালোবাসি এবং প্রকৃতপক্ষে দেশের জনগণকে নিরাপদ রাখতে চাই এবং নিরাপদ একটা বাংলাদেশ উপহার দিতে চাই, তাহলে আমাদের সকলের সদিচ্ছা প্রয়োজন। এবং সরকার কিন্তু জানে তারা কোন কোন গ্রাউন্ডে বা কোন কোন ট্রিক্সে বা কোন কোন পলিসিতে তারা খেলছে এবং কোনগুলো তাদের পক্ষে এবং কোনগুলো তাদের বিপক্ষে। এখানে যেটা প্রয়োজন সেটা হচ্ছে পরিপূর্ণ চূড়ান্ত সদিচ্ছা এবং সরকার সহ সকল রাজনৈতিক দলের দেশের স্বার্থে চিন্তা করা। শুধুমাত্র ব্যক্তিগত বা দলীয় ক্ষমতায়নের দৃষ্টিকোণ থেকে চিন্তা না করে প্রকৃতপক্ষেই জনগণের চিন্তা করে সকলকে এই মুহূর্তে এখনই, আর 2 দিন আছে, আমার মনে হয় যে সকলকে টেকনিক্যাল ইস্যুস বাদ দিয়ে সকলকে একত্রিত হওয়া উচিত একটি সুষ্ঠু এবং সুন্দর ভোট উপহার দেওয়ার জন্য। নিশ্চয়। শওকতুল ইসলাম হিমেল, অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা। ঝিনাইদহ 2 আসন থেকে আপনি লড়ছেন জাতীয় পার্টির পক্ষ থেকে, আপনি ভালো থাকবেন। দর্শক, আপনারা দেখছেন উইন প্রেজেন্টস ভোটের লড়াই। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, আবারও বিরতির পরে ফিরবো অতিথিদের কাছে। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। দর্শক, আপনারা দেখছেন উইন প্রেজেন্টস ভোটের লড়াই। আমার সঙ্গে 2 জন অতিথি আজকে নির্বাচনী আলোচনায় যোগ দিয়েছেন স্টুডিওতে। আমার সঙ্গে রয়েছেন ব্যারিস্টার আবু সাইম, বিএনপি চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য, এবং একই সঙ্গে রয়েছেন ডক্টর বারেক কায়সার, তিনি ডিজিটাল লিটারেসি বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক যোগাযোগ ও গণমাধ্যম শিক্ষা, ইউডা থেকে। আমার সঙ্গে এই মুহূর্তে আবারও জুমে যোগ দিয়েছেন ডাক্তার মনীষা চক্রবর্তী, বরিশাল 5 থেকে বাসদ মনোনীত প্রার্থী। তিনি মই মার্কা নিয়ে নির্বাচন করছেন। ডাক্তার মনীষা, স্বাগত জানাচ্ছি ভোটের লড়াইয়ে। আপনার কাছে একটু জানতে চাই, প্রচারণা তো শেষ, জমজমাট নির্বাচনের অপেক্ষা করছে বাংলাদেশ, 2 দিন বাকি রয়েছে। এই মুহূর্তে আপনি কি দেখছেন মাঠের পরিস্থিতিতে? আমেজ, আতঙ্ক নাকি সংশয়? পরিবেশটা কেমন আসলে? পরিবেশটা আসলে পুরোপুরি হচ্ছে এখন পর্যন্ত শঙ্কামুক্ত নয় এবং আশঙ্কা আছে। আমরা চাই যে ভোটাররা কেন্দ্রে যাক এবং আমরা ভোটারদেরকে বলছি কেন্দ্রে যাওয়ার জন্য, কিন্তু অনেকেই যেহেতু গত 15 মাসে আসলে সরকার মব সন্ত্রাস নিয়ন্ত্রণে এক ধরনের ব্যর্থতার পরিচয় দিয়েছে, ফলে আসলে সরকার যে ভোটের দিন অনিয়ম হলে সেটা নিয়ন্ত্রণ করতে পারবে, এইটা হচ্ছে গিয়ে তারা কোনোভাবেই আসলে স্টাবলিশ করতে পেরেছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয় না।
তো যে কারণে আসলে জনগণের মধ্যে এক ধরনের আশঙ্কা আছে, আমি বলবো যে সেই ভোটটা আসলে সুষ্ঠু হবে কিনা। এবং আমরা সরকারকে বারবারই বলেছিলাম যেখানে আইন শৃঙ্খলা বাহিনী যে মাঠে আছে সেইটাকে জনগণের মধ্যে ভোট উদ্বুদ্ধকরণের একটা প্রক্রিয়া, ভোটে যেন তারা অংশগ্রহণ করে সেই জায়গাটায় নিয়ে যাওয়ার জন্য তাদের ভিজিলেন্স বাড়ানো দরকার। কিন্তু তারা আসলে আমাদের কাছে মনে হয়েছে যে সরকারের দিক থেকে ভোট নিয়ে কার্যক্রম বলতে হ্যাঁ ভোটের প্রচারণাটা তারা করেছেন অনেক, কিন্তু ভোট নিয়ে যে মানুষের মধ্যে আশঙ্কা সেইটার জায়গাতে আসলে তারা খুব ভালো ভূমিকা রেখেছেন এটা কিন্তু না। এবং আমরা একের পর এক আচরণবিধি ভঙ্গের ঘটনা দেখেছি, আমরা কিন্তু সেগুলি নিয়ে দুবার অভিযোগও করেছি। একবার অভিযোগ করার পর 20 দিনের প্রচারণার মধ্যে 10 দিন পরে তারা আরেকটি নোটিশ দিয়েছেন যে বিষয়ে তারা আরো জানতে চান। তো এইরকম আসলে যদি নির্বাক দর্শকের ভূমিকায় তারা থাকেন তাহলে ভোট কেন্দ্রে যদি অনিয়ম হয় এবং কোন ধরনের যে ঘটনাগুলি আমরা এর আগে সরকারগুলির আমলে দেখে এসেছি সেই ধরনের ঘটনা যদি এবারও ঘটে তাহলে আসলে সরকারের ভূমিকাটা আসলে কি হবে সেটা নিয়ে কিন্তু জনগণ খুব কনফিডেন্ট নয়। ফলে আমরা বলবো যে বিষয়টি এখনো এক ধরনের শঙ্কা আশঙ্কা দোলাচলের মধ্যে আছে। আমরা প্রচারণা শেষ করেছি, আমরা জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি, কিন্তু জনগণের মধ্যে আমরা আশঙ্কাও দেখেছি যে আসলে ভোটটা সুষ্ঠু হবে কিনা। ভোটের দিন যদি কোনো মব সন্ত্রাস হয়, ভোটের দিন যদি কোনো অনিয়ম হয়, সেই জায়গাটিতে সরকারের আসলে ভূমিকাটা কি হবে এবং সরকার আসলে এই ধরনের সমস্যা নিয়ন্ত্রণ করতে সক্ষম কিনা সেইটাও কিন্তু জনগণের মধ্যে এক ধরনের সংশয় আছে। নিশ্চয়ই আপনি আমার সঙ্গেই থাকবেন, আমি একটু পর আবারও আপনার কাছে ফিরতে চাই, কিন্তু ব্যারিস্টার আবু সায়েম আপনার কাছে আসতে চাই। যেমনটা মনীষা বলছিলেন, এবার তো সরকারের পক্ষ থেকে বা বড় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যেহেতু ভোট দুটি বিষয় হবে, একটি গণভোট আর একটি তো সংসদীয় আসনের জন্য ভোট, এবং এইখানে একটি প্রশ্ন উঠছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এবারে ভোট গণনায় এক ধরনের বিলম্ব হবে, যেহেতু গণভোট এবং সংসদীয় আসনের ভোট এটি গণনার ক্ষেত্রে। কিন্তু যারা নির্বাচন বিশেষজ্ঞ রয়েছে দেশের, তারা বলছে যে প্রয়োজনে জনবল বৃদ্ধি করে দক্ষ জনবল দিয়ে এটি আসলে যত বিলম্বিত হবে এক ধরনের আশঙ্কা থাকবে। আপনি বড় রাজনৈতিক দল থেকে রিপ্রেজেন্ট করেন, আপনাদের পক্ষ থেকেও আপনাদের চেয়ারম্যান এক ধরনের বক্তব্য দিয়েছে যে কেন্দ্র পাহারা দিতে হবে, তৃণমূলের কর্মীদের বলেছে। এটি কি ভোটের জন্য একটা আশঙ্কা কিনা? না, আমি ঠিক আশঙ্কা সেটা বলবো না। এই প্রশ্নটার উত্তর দেবার আগে আমি একটু ঝিনাইদহ 2 থেকে জাতীয় পার্টির প্রার্থী হিমেল একটা কথা বলেছেন, সেটা একটুখানি আমি অ্যাড্রেস করতে চাই। সেটা হচ্ছে তিনি বলেছেন যে বড় দলগুলো প্রভাবিত করছে ব্যাকফুটে থাকা রাজনৈতিক দলের সমর্থক কিংবা তারা যাদেরকে মনে করেন ভোটার। আমি আমার দলের পক্ষ থেকে বলছি একেবারে ক্লিন অ্যান্ড ক্লিয়ার, এই বক্তব্যটা সত্য নয়। কারণ আমাদের দল থেকে আমরা কোনো ধরনের পিছিয়ে থাকা কোনো রাজনৈতিক দলের সমর্থক কিংবা ভোটারদেরকে প্রভাবিত করবার চেষ্টা করছি না। এক্ষেত্রে এমন কোনো ঘটনা যদি তার কাছে থাকে সুনির্দিষ্ট কিংবা তথ্য, তাহলে সেটা অবশ্যই আমি বিশ্বাস করি যে তিনি নির্বাচন কমিশনকে জানাবেন, যেটা অন্য কারো হতে পারে। কিন্তু আমাদের ক্ষেত্র থেকে, আমাদের দিক থেকে আমি একেবারে আশ্বস্ত করতে চাই যে এই ধরনের কোনো ঘটনা তো ঘটেইনি, বরঞ্চ আমরা চেষ্টা করেছি একটা ইনক্লুসিভ নির্বাচন যেন হয়, সবাই যেন ভোটাধিকারটা প্রয়োগ করতে পারে তাদের স্বাধীনতা অনুযায়ী। এখন আসছে যে পরিস্থিতিটা আসলে যেই জায়গাটাতে আছে, আমরা বর্তমান সরকারকে পেয়েছি 5ই আগস্ট 2024-এর পর। তো আজ অবধি তারা কাজ করে যাচ্ছেন, আমরা সহযোগিতা করবার চেষ্টা করছি, আমরা সহযোগিতা করেছিও। বিভিন্ন রাজনৈতিক দলের সাথেও তাদের আপনার লিয়াজও হয়েছে, নেগোসিয়েশন হয়েছে, আলাপ হয়েছে। আজকের দিনটাতে মাত্র 2 দিন বাকি নির্বাচনের জন্য। তো আমি এখনই কোনো ইতিবাচক কিংবা নেতিবাচক সার্টিফিকেট দিয়ে দেওয়ার পক্ষে না। আমার কথা হচ্ছে যে এটা আমরা দেখতে চাই যে ভোটের দিন কি ঘটে। ভোটের দিন একটা ভোটের বিষয়ে সতর্ক অবস্থান নেওয়া প্রত্যেকটা রাজনৈতিক দলের দায়িত্ব, এবং আমাদের চেয়ারম্যান, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, আমরাও সেই সতর্ক অবস্থানের কিন্তু পক্ষে। এটা কিন্তু কোনো সহিংস কিংবা উস্কানিমূলক কোনো বিষয় না। আমাদেরকে তো সতর্ক থাকতেই হবে। কিছু গোষ্ঠী তো আছে নির্বাচনটাকে নষ্ট করতে চায়। আমরা নির্বাচন পাইনি বছরের পর বছর, দশকের পর দশক আমরা নির্বাচন পাইনি, আমাদের ভোটাধিকারটা কিন্তু আমরা প্রয়োগ করতে পারিনি। আমরা যে সরকার গঠন করতে পারি জনগণ, একটা প্রজন্মের পর প্রজন্ম ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে গেল, সেই বিষয়টা তো বিশ্বাসের জায়গা থেকে চলে গেছিল। আজকে এসে 2 দিন পরে আমরা ঠিক ওই অবস্থানটাতে আছি। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমাদের যারা ভোটার, আমাদের জনগণ, আমরা সবাই একসাথে একটা সুষ্ঠু উৎসব মুখর ভোটের পরিবেশটা আমরা দেখতে পাবো। কিন্তু তারপর যদি সরকার
বিভিন্ন বিষয়তে, বিভিন্ন ইস্যুতে, যেমন ধরেন একটা কেন্দ্রে একটা সমস্যা তৈরি হলো, সরকারকে জানানোর পরে যদি সরকার কোনো ব্যবস্থা না গ্রহণ করে, তাহলে সেক্ষেত্রে আমাদের বক্তব্য তো দিতেই হবে। আবার যদি আমরা দেখি যে হ্যাঁ, সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই যারা এটার সাথে ইনভলভড আছে, তারা কিন্তু সত্যিকার অর্থে আন্তরিক, তাহলে তো আমরা দোষারোপের রাজনীতি করব না। সুতরাং আমি মনে করি এবং আমি আন্তরিকভাবে বিশ্বাস করি যে সরকারি জায়গাগুলো লক্ষ্য রাখবে। এখনও 2 দিন সময় আছে, এখনও আমাদের যেই জায়গাগুলো নিয়ে একটুখানি শঙ্কা আছে সেগুলোকে অ্যাড্রেস করার সময়, আমার অনুষ্ঠানের শুরুতে কিন্তু আমরা অবৈধ অস্ত্রের বিষয়ে বলেছি, তাই না? এখন অবৈধ অস্ত্রের এই ব্যাপারটা আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি মাঠে গ্রাউন্ডে কাজ করে সঠিকভাবে, আমি নিশ্চিত যে এগুলো ব্যবহার করে কেউ নির্বাচনটাকে ব্যাহত করতে পারবে না। কিন্তু আবার যদি দেখা যায় যে এমন কিছু ঘটে, সুযোগটা অবারিত হয়ে যায়, তাহলে নির্বাচনটা নষ্ট হবে। পরিস্থিতি নির্ধারণ করে দেবে যে আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের বক্তব্যটা কী হবে। কিন্তু আমরা আশা করি সুন্দর একটা নির্বাচন। নিশ্চয়ই একদমই এই আলোচনার শেষ পর্যায়ে রয়েছি। ডক্টর বারেক কায়সার, আপনি তো শুনলেন একদম আইন শৃঙ্খলা ভালো থাকবে এমন একটা প্রত্যাশা, সামাজিক যোগাযোগ মাধ্যম খুব ক্লিন থাকবে এমন একটা প্রত্যাশা নিয়ে আমরা 2 দিন পরে এই মহাযজ্ঞে যেতে চাইছি। এবং শুধু যে ভোট তা না, নির্বাচন পরবর্তী বাংলাদেশটা কেমন হবে ভোটে জয়ী হওয়ার পর, বা আইন রক্ষাকারী ব্যবস্থাপনা এবং সরকারের পদক্ষেপ, একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার, আপনি এই মুহূর্তে মোটা দাগে সরকারকে কি বলবেন? তারা এই 2 দিনে কেমন বাংলাদেশ উপহার দিতে পারে? তাদেরও তো একদম মেয়াদ শেষ হয়ে আসলো। আমার কাছে মনে হয় এই নির্বাচন সুষ্ঠু সুন্দর হওয়ার জন্য রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব, তাদের সামাজিক মাধ্যমের অসামাজিক ব্যবহার যাতে তারা না করে, দায়িত্বশীল আচরণ করে এবং প্রভাবিত না হয়, এবং রাষ্ট্র এবং গণমাধ্যমকেও ভূমিকা পালন করতে হবে যাতে দ্রুত, যেহেতু মাত্র 2 দিন বাকি আছে, বড় ধরনের কোন ধরনের অপতথ্য বা বিভ্রাটমূলক তথ্য যদি আসে দ্রুত খণ্ডন করা, এবং সঙ্গে সঙ্গে রাষ্ট্র এবং ইলেকশন কমিশন, এখানে ইলেকশন কমিশন ইতিমধ্যে সেল করেছে। আমরা আশা করব যে জনগণ যদি কোনো ধরনের ভুল তথ্য পায় কিংবা প্রার্থী যারা আছে তারা যদি এই ধরনের অপতথ্যের শিকার হয়, তারা দ্রুততার সঙ্গে যাতে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করে, এবং নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম পেজ রয়েছে সেখানে তারা দ্রুত সেটা খণ্ডন করে সেই সঠিক তথ্যটা আসলে দেয়, যাতে করে ওই আসনের যারা ভোটার রয়েছেন বা ওভারঅল সারা বাংলাদেশের যারা ভোটার রয়েছেন তারা যাতে হচ্ছে যে সঠিক তথ্য পায়, বিভ্রান্ত যাতে আসলে তারা না হয়। আর আমার কাছে মনে হয় এখানে সকলের দায়িত্বশীল আচরণ করতে হবে। শুধু সরকারের পক্ষে, একার পক্ষে এই নির্বাচনকে সুষ্ঠু সুন্দরভাবে সমাধান করা আসলে উঠিয়ে আনা সম্ভব নয়। এখানে বড় রাজনৈতিক দলগুলোরও দায়িত্বশীল আচরণ করতে হবে, এবং যারা একেবারে মাস পিপল রয়েছে, সাধারণ জনগণ আছে, তাদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে, এবং সর্বশেষ গণমাধ্যমকে এখানে আসলে খুবই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিশ্চয়ই। ডক্টর বারেক কায়সার, অসংখ্য ধন্যবাদ সময় দিয়েছেন। এবং একটু মাঠে যেতে চাই আবারও ডাক্তার মনীষা চক্রবর্তী, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছেই আসলে এই অনুষ্ঠানের শেষ কয়েকটি প্রশ্ন আমি করতে চাই। আপনি তো আশঙ্কার কথা কিছু বললেন নির্বাচনের মাঠ পর্যায়ে ঘিরে, লেভেল প্লেইং ফিল্ড, প্রশাসন যারা নির্বাচন পরিচালনা করবেন, সরকারের চ্যালেঞ্জগুলো আপনি দেখছেন। অনেকে আবার ট্যাগিংয়ের রাজনীতি এখন পর্যন্ত এই 18 মাসেও এখন পর্যন্ত পরিহার হয়নি। আপনি যে দল রিপ্রেজেন্ট করেন সেখান থেকে জনগণের কাছে কি বার্তা নিয়ে গেলেন? তারা কেমন আপনার প্রতি সাড়া জাগালো, একটু যদি বলতেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে যে আমরা তো যে রাজনীতি রিপ্রেজেন্ট করি সেটা জনগণের রাজনীতি, এবং জনগণের কণ্ঠস্বরটাকে সংসদে পৌঁছে দেওয়ার জন্যই আমরা নির্বাচন করছি। আমরা বরিশালের কথা যদি বলি, এখানে ধারাবাহিকভাবে তো আমরা জনগণের সংকট নিয়ে রাজপথে ছিলাম। এখানে একেবারে শ্রমিক, কৃষক, সাধারণ মানুষ, নাগরিক, ছাত্র, নারী, সব ধরনের বিষয়ে, সব ধরনের নির্যাতনের বিষয়ে বা অধিকার আদায়ের জন্য আমরা ধারাবাহিকভাবে একটা আন্দোলন সংগ্রাম করেছি। ফলে আমাদের আসলে নতুন করে কোনো ইশতেহারের কাগজের প্রতিশ্রুতি নিয়ে আসলে মানুষের কাছে যেতে হয়নি। আমরা যেটা গিয়েছি, যে কথাটা আমরা বলেছি সেটা হচ্ছে আমরা যা নিয়ে সংগ্রাম করি সেই সংগ্রামটাকে আমরা এবার সংসদে নিয়ে যেতে চাই। আমরা সংসদে আপনাদের হয়ে কথা বলতে চাই, এবং সেই কথাগুলি যখন আমরা মানুষকে বলেছি তখন কিন্তু মানুষ হচ্ছে গিয়ে খুব ভালো সাড়া দিয়েছে। এবং আমরা, আপনারা জানেন যে এই যে যতগুলি দিন প্রচারণা হলো, সেই প্রচারণার দিনগুলি কিন্তু আমরা জনগণের কাছ থেকে অভাবনীয় সাড়া পেয়েছি। এবং আমরা মনে করি যে যদি একটা সুষ্ঠু ভোট হয়, কালো টাকা এবং পেশি শক্তির প্রভাব যদি এই ভোটটায় না থাকে, তাহলে এই নির্বাচন থেকে বাংলাদেশের রাজনীতিতে একটা বরিশাল 5 আসনে একটা দৃষ্টান্তমূলক পরিবর্তন হবে। এবং আমরা এই নির্বাচনে দেখেছি যে শ্রমজীবী মানুষ তারা সারাদিন কাজ করে আবার সন্ধ্যাবেলা আমাদের প্রচারণা করেছে, আমাদের স্বতঃস্ফূর্তভাবে তারা আমাদের জন্য কাজ করেছে। এই যে আসলে এক ধরনের বাণিজ্যিক নির্বাচনের সংস্কৃতি এই বড় দলগুলি বানিয়ে ফেলেছে, নির্বাচনকে
তারা কোথায় জনগণের অধিকার আদায়ের একটা ক্ষেত্র বানানোর কথা ছিল, বরং সেটা না করে তারা যেটা করেছে, নির্বাচনকে তারা একটা ব্যবসায়িক একটা প্রোডাক্টে পরিণত করেছে, যে নির্বাচনের সময়টাতে অনেক টাকা পয়সা তারা ছড়ায় এবং জনগণকে এই টাকা দিয়ে এক ধরনের তাদের চেতনার নিম্নমান তৈরি করে, এবং ভোট কেনার মতো সংস্কৃতিও তো বাংলাদেশে আছে। তো অন্যান্য বক্তারা যেটা বলছিলেন যে আসলে অন্য দলগুলিকে দায়িত্ব নিতে হবে, দেখেন দলগুলি যখন দায়িত্ব নেয় না, সেটার জন্য কিন্তু একটা আচরণ বিধি আছে। সেই আচরণ বিধির ভায়োলেশন করলে কত টাকা জরিমানা হবে, প্রার্থিতা বাতিল হবে, এই কথাগুলিও কিন্তু সেই আইনে বলা আছে। সেই আইনটা যদি সরকার প্রয়োগ না করেন এবং সরকার যদি চেয়ে চেয়ে দেখেন, তাহলে তো মুশকিল। 18 সালে যখন আমরা বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন করেছিলাম, তখন যখন সিল পিটানো হচ্ছিল প্রকাশ্য দিবালোকে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, যেটা হচ্ছে বরিশালের একেবারে কেন্দ্রস্থলে, তখন আমরা সেই সিল ধরেছিলাম, সিল মারা কাগজ ধরেছিলাম এবং প্রিজাইডিং অফিসারকে গিয়ে বলেছিলাম যে দেখেন এখানে তো সিল মারছে। তখন উনি বলেছিলেন যে একটা লিখিত অভিযোগ নিয়ে আসেন তো, তারপর আমি বিষয়টা ভেবে দেখবো। তো পাশের রুমে সিল মারা হচ্ছে আর উনি বলছেন যে লিখিত অভিযোগ নিয়ে আসার পরে উনি বিষয়টা ভেবে দেখবেন। এইরকম ভাবে যদি এবারে প্রিজাইডিং অফিসাররা বা এবারের নির্বাচন কমিশন বা এবারের সরকার, তারা আসলে এইবারের ভূমিকাটা কি নেন, কারণ পেশি শক্তির প্রদর্শন হবে না, কোন রকম বল প্রয়োগ হবে না, কালো টাকার ব্যবহার হবে না, এইটা ধরে নেয়ার মতো ঘটনা কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে না। এবং এবারের নির্বাচনেও অনেকেই পেশি শক্তি ব্যবহারের প্রস্তুতি নিচ্ছেন, এরকম খবর আমরা লোকালি পাচ্ছি, এবং হুমকি ভয়ভীতি প্রদর্শন, অন্যদেরকে এজেন্ট না হতে উৎসাহিত করা, এরকম নানান রকম ঘটনা সেগুলি কিন্তু আমরা শুনতে পাচ্ছি। ফলে আমরা মনে করি যে আসলে ক্ষমতার পরিবর্তন হয়তো অনেকেই চেয়েছিলেন, কিন্তু আমরা চেয়েছি ব্যবস্থার পরিবর্তন। আমরা চেয়েছি যে এই লুটপাটের ব্যবস্থার জায়গায় শ্রমিক কৃষকের জন্য একটা দেশ পরিচালিত হবে, যে দেশে নাগরিকদের অধিকার থাকবে, যে দেশে শ্রমজীবী মানুষ অন্তত তার যে ন্যায্য পাওনা সেটুকু বুঝে পাবে, এবং সবাই যেন একটা মানসম্মত জীবন পায়, জীবনের নিরাপত্তা পায়। তো সেই কারণে কিন্তু আমাদের নির্বাচন করার উদ্দেশ্য আর অন্যদের নির্বাচন করার উদ্দেশ্যের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, এবং সেই পার্থক্যটা সংগ্রামের মধ্য থেকেই আসলে তো মানুষ বোঝে, এগুলি তো কথার মধ্য থেকে বোঝে না। আমরা আমাদের সংগ্রামের মধ্য থেকে বরিশালের মানুষকে সেই পার্থক্যটা বুঝাতে সক্ষম হয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে। এখন নির্বাচনের পরিবেশটা কেমন থাকে সেইটার উপর আসলে নির্ভর করবে বাকি যে প্রতিক্রিয়া, সেটা ভোটের মাঠে কতটুকু থাকবে, সেটা আসলে আমার মনে হয় যে নির্বাচনের পরিবেশের উপর অনেকখানি নির্ভর করবে। নিশ্চয়ই। ডাক্তার মনীষা চক্রবর্তী, অসংখ্য ধন্যবাদ সময় দিয়েছেন ব্যস্ততার মধ্য থেকে, ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা। একই সঙ্গে ব্যারিস্টার আবু সাইম সময় দিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি আবারও। ডক্টর বারেক কায়সার, অন্যদিন নিশ্চয়ই আপনার মতামত জানানোর সুযোগ থাকছে, আপনিও ভালো থাকবেন। দর্শক, ভোটের লড়াই গ্রিন প্রেজেন্স আজ এই পর্যন্তই। তবে 1.5 দশক মানুষ ভোট দিতে পারেনি, সেই মানুষ যারা গণমানুষ, তারা নিশ্চয়ই 12 তারিখের এই ভোটে ভোট দিবেন এবং গণতান্ত্রিক বাংলাদেশকে এগিয়ে নেবেন, এমন প্রত্যাশা তো থাকছেই। সেই প্রত্যাশা রেখেই আজকের মতো শুভরাত্রি।